করবেন ইদানিং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেশ বিপ্লবী কথাবার্তা বলে। এখন যখন নাকি তাকে হিসাব তলব করা হবে বা আরো আইনি পদক্ষেপ নেওয়া হবে, তখন বলা হবে ওই যে ওনার মুখ বন্ধ করার জন্য এই সমস্ত কাল্পনিক সব অভিযোগ আনছে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন নাকি ক্রীড়া উপদেষ্টা, যখন স্থানীয় সরকার উপদেষ্টা, তখন থেকেই তার বিরুদ্ধে কিন্তু অনেক কথা। একটা উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ নিছে, যেখানে কোনো কোনো উপজেলা 10 কোটি টাকা বরাদ্দ পায়নি। হাসনাত আবদুল্লাহ 250 কি 350 কোটি টাকা এগুলি তারা করে গেছে। কিন্তু তাদের হাব ভাবে কথাবার্তায় যে এরা হলো একেবারে সততার একেবারে প্রতীক, মানে এত সততা তাদের মধ্যে, তারা একেবারে দেশটাকে পাল্টাই দেবে। সংবিধান বলছে না, মানে একদম ছুঁড়ে ফেলবে 72-এর সংবিধান যদি তারা ক্ষমতায় যায়। তারপরে বলছে কি যে এই রাষ্ট্রপতির ভাষণের কোনোভাবেই সংসদ শুরু হইতে পারে না। আরে বাপরে বাপ, সালাউদ্দিন আহমেদ মিনমিন করে বলতেছে স্বরাষ্ট্র মন্ত্রী যে সংবিধান অনুযায়ী সংসদ চলবে, কারণ সরকারের শপথ সবকিছুই 5ই আগস্টের পর থেকে সংবিধান মোতাবেক চলতেছে, এর ব্যত্যয় ঘটানো যাবে না, এটা পার্ট অফ সংবিধান। এখানে রাষ্ট্রপতি আওয়ামী লীগের নিযুক্ত, শেখ হাসিনা নিযুক্ত নাকি কার নিযুক্ত সেটা বড় কথা না, বড় কথা হলো রাষ্ট্রপতি সংবিধানের একটা অংশ। সুতরাং এখানে শাহাবুদ্দিন চুপ্পু হোক বা অন্য যে কেউ হোক না কেন, তাতে অসুবিধা নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও যদি হইতো, তাতে কোনো শপথ নেই, মানে কোনো কি বলে আসে যায় না, কারণ এটা সংবিধান। দেখ, উনি এই সমস্ত এখন বিপ্লবী অনেক কথাবার্তা বলতেছে, জুলাই সনদ নিয়ে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, ছুরিকাঘাত করা হচ্ছে, কত রকম কথাবার্তা। সেই কথাবার্তার গুলো কেন জানেন? ওই যে শত শত কোটি টাকার যে দুর্নীতির এটা চাপা দেয়া। সুইজারল্যান্ডে কোন 2 উপদেষ্টা কার মাধ্যমে ব্যাংক হিসাব খুলছে সেগুলি কিন্তু অনেকেই জানে। তারা মনে করতেছে সুইজারল্যান্ডের ওই ব্যক্তি বোধহয় শুধু তাদের ঘনিষ্ঠ, সে যে আরো অনেকের ঘনিষ্ঠ এইটা কিন্তু টের পায়নি। আস্তে আস্তে খোলস বেরোবে। এবং আমি বলবো তারেক রহমানের সরকারকে কাউকে যেন ছাড় না দেয়। যথেষ্ট পুতু করে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস, সে তো একটা জেনারেশনকে শেষ করে দিছে। আমি বলবো ছাত্রদেরকে সে ক্ষমতা এবং টাকা পয়সার লোভ দেখাই দিছে। একবারও বলেনি যে এই ছাত্র সমাজ, তরুণ সমাজকে শিক্ষায় দীক্ষায় তাদেরকে বড় হইতে হবে। সে তাদেরকে রাজনীতিতে উদ্বুদ্ধ করছে যে তোরা রাজনীতিতে ঢুকে আমার ক্ষমতাটা মানে কর, পাকাপোক্ত কর। কারণ দেখছে যে ছাত্ররা একটা গণঅভ্যুত্থান করছে। আচ্ছা, গণঅভ্যুত্থানের মধ্যে যদি থাকে তাহলে লেখাপড়াটা কে করবে? মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখাপড়া শেষ হয়ে গেছে বলে আর কারোর লেখাপড়া দরকার নেই, এইগুলি বলে একে ওকে মাস্টার মাইন্ড বলে একদম বিপদগামী করছে। এখন তাদের এমপি হওয়া, মন্ত্রী হওয়া, মানে ক্ষমতার বাইরে অন্য কিছু তারা দেখতে পায় না। এই পরিণতির মধ্যে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করছে আর্থিক গোয়েন্দা সংস্থা, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সংক্ষেপে হচ্ছে BFIU, তারা তলব করছে। মঙ্গলবার দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। BFIUর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির পাঠানো চিঠিতে বলা হয়, লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে তার হিসাব খোলার ফর্ম, KYC এবং লেনদেনের বিবরণী সহ যাবতীয় দলিল 3 কার্যদিবসের মধ্যে BFIUতে পাঠাতে বলা হয়েছে। এখন কত ধানে কত চাল, এগুলি বেরোবে আস্তে আস্তে। লম্বা লম্বা যারা কথা বলে, তাদের আড়ালে কোন জিনিসগুলি তারা চাপা রাখার জন্য এই সমস্ত লম্বা কথা বলে, কথার মধ্যে ব্যস্ত রাখে, বিপ্লবী দেখায় যে লোকজন যাতে ওনাদেরকে ধরলেই যাতে ঝাঁপায় পড়ে, ওই দিন শেষ। কঠিন পরিণতি আছে। আমার যেটা ধারণা, এখন আপাতত তারেক রহমানকে যথেষ্ট মনে হচ্ছে বাহ্যিকভাবে তো ভদ্র হবেই, অবশ্যই সৌজন্য দেখাতে হবে, কিন্তু এইসব ক্ষেত্রে না, ছাড় পাবে না। বিএনপির কিন্তু যেখানে ঘটনা ঘটতেছে একেবারে সাথে সাথে যে অ্যারেস্ট করতেছে, আগে পারে নাই, আগে ক্ষমতা ছিল না, আগে ইউনূস সরকার এগুলি করতে দিচ্ছে, দল 7 থেকে 8,000 বহিষ্কার করে দিচ্ছে, কিন্তু কারোর বিরুদ্ধে ইউনূস সরকার পদক্ষেপ নেয়নি। কেন নেয়নি জানেন? কারণ এইগুলিকে দিয়ে বিএনপিকে মানে দোষী করে বিএনপিকে একটা ভিলেন দলে পরিণত করার চেষ্টা করছে। এই জন্য ওদেরকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে সাথে সাথে এটাকে ক্যাপিটাল করছে জামাত আর এনসিপি। এখন ঘটনাক্রমে তারেক রহমান দেশে এসে ক্ষমতা নিচ্ছে, নিয়ে দেখেন সে তার সময়কালের মধ্যে যখন যেখানে ঘটতেছে সাথে সাথে অ্যারেস্ট, সাথে সাথে আইনি পদক্ষেপ। তো যেখানে নিজের দলের কাউকে ছাড়ছে না, সেখানে এদেরকে কেন ছাড়বে? ছাড়বে না। গত 17-18 মাসে কে কত টাকা মাল কামাইছে সেইটা পাই হিসাব হবে এবার। হ্যালো সমঝোতার বাংলাদেশ, কি খবর তোমাদের? হ্যাঁ,
কেমন লাগতেছে সমঝোতার খেয়ে পড়ে চলতে? ও সরি, সমঝোতা প্লাস লাল নদীদের দেশ। দেখলাম আজকে সারা বঙ্গ জুড়ে কান্দার রোল উঠে গেছে, কারণ তাদের আমেরিকি আব্বারা খামিনিকে মেরে ফেলেছে। তাদের খুব কষ্ট হতেছে। কিন্তু আমেরিকা যখন বাংলাদেশে কালার রেভলিউশন করলো, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেল, তখন তারা খুব খুশি হয়েছিল। বুঝলাম না, আমি বুঝলাম না একেবারেই ব্যাপারটা। বাংলাদেশে করলে ভালো, ইরানে করলে খারাপ। হ্যাঁ, যে বিষ বৃক্ষটা আমেরিকা এত বছর আগে পুঁতছিল, সেই গাছটা এখন এক্সপায়ার হয়ে গেছে, প্রয়োজন নেই, নতুন গাছ লাগাইতে হবে। সেই জন্য তারা মনে করেন যে নতুন নাটক বানাইতেছে। তখন বাঙালির কাছে ইরান জন্য দুঃখে বুক ফেটে যেতেছে। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, বাংলাদেশে যেসব শিয়া আছে তাদেরকে কিন্তু বাংলাদেশি সুন্নিরা মুসলিম হিসেবে কাউন্টি করে না, তারা সহি মুসলিম না। কিন্তু খামিনি শিয়া হইলেও সমস্যা নেই, এখন সবই ভাল লাগে, এখন সবই ভালো লাগে। তো বহুত চোদনাদের দেখতেছি আমেরিকা কানাডায় বৈশা বৈশা প্যাঁ পু করতেছে খামিনির জন্য। তারা বয়কট আমেরিকা বলতে পারতেছে না, কারণ একমাত্র বয়কট ইন্ডিয়া বললেই ৭২ হুর নিশ্চিত। আমেরিকা বললে হুর নিশ্চিত না, কারণ আমেরিকা ধ্বংস হয়ে যাক আলহামদুলিল্লাহ, কিন্তু তার চেয়ে বড় আলহামদুলিল্লাহ হয় যখন আমেরিকান ভিসা পাওয়া যায়। এটা আপনাকে বুঝতে হবে। যে সব চোদনাগুলো আজকে ফেসবুকে বৈশা খামিনির জন্য কানতেছে, আমেরিকার জন্য বদয়া করতেছে, ওদেরকে খালি কন আমেরিকার ভিসা দিবে। আমেরিকা দূর, কানাডার ভিসা দিলে ওরা খুশি হয়ে যাবে। কানাডা থেকে আমেরিকা যাওয়া খুবই সহজ। মানে যেই খামেনির দেশে মাহসা আমিনীকে হিজাব না পরার জন্য মোরাল পুলিশ পিটায় পিটায় মেরে ফেলছিল, সেই খামিনি আজকে মরে গেছে। বাঙ্গু খান কি নটিগুলা আজকে দেখলাম কাইন্দা পিঠে ভাষায় ফেলতেছে। ওদেরকে যদি কন যে যা ইরান গিয়ে সিটিজেনশিপ নেই, জীবন নেও নেবে না। আচ্ছা সিটিজেনশিপ দূর, যদি কয় যে একটু ট্যুর দিয়া ইরান একটু ঘুরে তারা সেখানেও যাবে না, তারা যাবে কানাডা আমেরিকায়। এই হচ্ছে বাঙ্গু চোদনাদের মানে মনস্তত্ত্ব, বুঝছেন? ওই ইরানে গণতন্ত্র না হইলেও তাদের কোনো সমস্যা নাই। বাংলাদেশে গণতন্ত্র লাগবে, গণতন্ত্র ম্যান্ডেটরি। সেই গণতন্ত্র কে আসবে? আমাদের বেম্পি আর জাসি দুই ভাই মিলেমিশে বসবে, তখন তাদের খুব ভালো লাগে, বুঝছেন? বুঝতে পারছেন? এটা তাদের খুব খুব সুখে। ওই যে ৭১-এ যে যুদ্ধাপরাধীগুলো আছে, ওগুলো যখন বাংলাদেশের শাসন ক্ষমতায় বসে, তখন বাঙালিদের কোনো সমস্যা হয় না, কোনো দুঃখ হয় না, কষ্ট হয় না, কোথাও জ্বলে না। একমাত্র জলে যখন আওয়ামী লীগ এসে বসে। যে জন্য দেখেন এই যে এত সুন্দর করে সমঝোতার বাংলাদেশ চলছে, ওদের কাছে কোনো সমস্যা না, তো আর হ্যাপি। তারা এটাই চাইছিল, তারা সবসময় এটাই চাইছে। কিন্তু ধরেন মুখ পিটা কইতে পারে নাই যে আমরা বেম্পি জাসিকে চাই, শেখ হাসিনাকে আর চাই না। নাইলে এখন তাদের মুখে কোনো আওয়াজ নাই কেন? তারা নাকি ৭ বেলা ফ্যাট ভরে গরুর গুস্ত আর ইলিশ দিয়ে ভাত খাচ্ছে। হ্যাঁ, তারা তো এতদিন তো তাদের মাছ মাংসের স্বাধীনতা ছিল না, এখন তারা দেখি চাইলো কিনা খাইতে পারে না, সেই চাইল রান্না আবার ঘেঁষও পায় না। তো যেটা বলতেছিলাম, আমাদের শিলং সালাউদ্দিন দেখলাম ইন্ডিয়ান অ্যাম্বাসেডর যে আছেন, ওনার কাছে রিকোয়েস্ট করলো যে না সীমান্তে গোলাগুলি কম করা হয়। তো এতদিন আমরা জেনে আসছি আওয়ামী লীগ ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে না, নত যেন হয়ে থাকে, করদ রাজ্য করে রাখে। তো শিলং সালাউদ্দিন কেন ইন্ডিয়ান অ্যাম্বাসেডরকে এটা বলতে পারলো না, এই চোদনার পুত, তোর দেশ আমার দেশে, তোর দেশে যখন আমার লোকজন ঢুকে মানুষ গুলি করে কেন, মালা দিয়ে বরণ করবি, কথা বলতে পারে নাই কেন? হ্যাঁ, কি কারণে? ইন্ডিয়ার কি ওই যে গত 18 মাস ধরে আমরা যেটা দেখে আসছি, হ্যাঁ ভারতকে ভেঙে দাও, গুড়িয়ে দাও, চেভেন কে ফেলবো, এই করবো সেই করবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, গাজ্জাতুল হিন্দ করবো, ইন্ডিয়া দখল করে ফেলবো, কলকাতা দখল করতে 3 মিনিট লাগবে। ওই বুইরা ভুসকা যে আর্মিগুলো আছে না, ওরা বলছিল ওই রাওয়া ক্লাবে। তো আজকে তাদের এই যে গত 15 দিন ধরে তাদের এই আওয়াজটা কোথায় গেছে? কোথায়? কার হাদিতে গিয়ে ঢুকে বসে আছে? ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাবে না এখন? কেন যাবে না? কি হয়েছে ভারতীয় আধিপত্যবাদের? ভারতীয় আধিপত্যবাদ নিপাত করতে হবে তো। এইসব মিষ্টি মিষ্টি করে অ্যাম্বাসেডারকে কেন শিলং সালাউদ্দিন গিয়ে এইসব বলবে? সে বলবে তোদের এম্বাসি গোটায় বাংলাদেশ থেকে চলে যা, ভারতের চুকে চুক রেখে কথা হবে। আওয়ামী লীগ তো বলতে পারতো না, এখন বিএনপি কেন বলতেছে না? জামাত শিবির কেন বলতেছে না? হ্যাঁ, কেন বলতেছে না একটু শুনি। সমস্যাটা কোথায়? নত যেন পররাষ্ট্র নীতি না চেঞ্জ হবে, কোথায় সেই চেঞ্জ? কোথায়? কাহা? কোথাও নাই। আজকে দেখেন সবাই এই খামিনির জন্য কানবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমেরিকার এগেনস্টে কেউ একটা কথা বলবে না। জামাত বলছে বিক্ষোভ চলবে, খামিনি মরে গেছে সেজন্য আমরা বিক্ষোভ আন্দোলন করবো, কিন্তু কার বিরুদ্ধে করবে সেই নাম কিন্তু নিতে হবে। বাপেদের নাম তো নেওয়া যাবেই না, মুখে অসম্ভব। আজকে দেখেন বাইতুল মোকাররম থেকে কোনো মিছিলও বের হচ্ছে না, যদিও আজকে জুম্মাবার না, বাট তারপরও একটা বিক্ষোভ মিছিল অ্যাটলিস্ট বের হবে না? খামিনি মরে গেছে, আমেরিকার এগেনস্টে একটু বের হবে না? ইন্ডিয়ান এম্বাসি না ভাঙতে গেছিল ওরা আমাদের মহান সৌয়ানেতার জন্য, এখন আমেরিকা এম্বাসিতে যায় না কেন? পাকিস্তান তো ঠিকই তার আমেরিকা এম্বাসি ভেঙে দিছে, তো বাঙ্গুরা কি তার বাকি ভাইদের কপি করবে না? এবার প্রতিবারই তো কপি করতেছে, এবার কেন কপি করতেছে না? সমস্যাটা কই? আমি তো চাই ওরা আমেরিকা এম্বাসিতে গিয়ে আর কিছু না করে অ্যাটলিস্ট একটা বিক্ষোভ মিছিল করে দেখাই দিয়ে আসুক, দেখো আমরা এটাও করতে পারি। করতেছে না কেন? কি সমস্যা? হ্যাঁ, খামিনির জন্য কাইন্দা করতে নিউজ ফিড ভাষায় লাইতেছে।
মেয়েগুলা স্পেশালি ওদের কোনো আক্কেল জ্ঞান, মানে ওদের আক্কেল জ্ঞান যে নাই সেটা তো আমি জুলাই আগস্টে বুঝে গেছি। আক্কেল জ্ঞান যদি থাকতো তাইলে যে মহিলা তাদেরকে এত সুযোগ সুবিধা দিল, মানে কুয়ার থেকে টাইনা আলো বাতাস দেখাইলো, সেই মহিলাকে তারা বলতে পারতো না যে মানে যেসব গালিগালাজ শেখ হাসিনাকে করছে তারা সেসব তারা বলতে পারতো না। আমি সেটা বলতে চাচ্ছি না এখন আর। তো আজকে তারা দেখতেছি খামের জন্য একেবারে বুক ফেটে কামতেছে। তো যা না ইরানে, যা না, যাস না কি জন্য? আমেরিকান ভিসা বাংলা তো বুকের কাপড় তুলে দৌড় দিবি। মানে ইরানে যাইতে চাস না কেন? সেখানে যা, বোঝে আমার দন্ডা সাউয়াগুলা। রাজনীতির পলিটিক্সের মার প্যাচ কিচ্ছুই তো বোঝে না। কারণ রাশিয়া যখন ইউক্রেনকে অ্যাটাক করছে, রাশিয়াকে সব ধরনের স্পোর্টস সবকিছু মানে ইন্টারন্যাশনাল যে কোনো একটা আয়োজন সবকিছু থেকে ব্যান করে রাখছে। আমেরিকা যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে গেল, আমেরিকা কি কেউ কিছুতে আটকাইছে? হ্যাঁ, অলিম্পিক বা ফিফা কোনো কিছু থেকে বাদ দিছে? দেয় নাই। দুনিয়াটা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। এই যে তোদের আব্বা চুদিরব, তোদের চুদিরব আব্বা আর ইসরায়েল মিলে যে ইরানকে এরকম তামা করে দিচ্ছে, চুদিরব গিয়া বল আজকে এই যে বাঙ্গুর চোদনাগুলা যারা এই যে হজের লোক পাঠায়, হজ এজেন্সিগুলো, আজকে গিয়ে বাইতুল মাকড়ের সামনে একটু বিক্ষোভ করে দেখা সৌদি আরবের বিরুদ্ধে। পারবি না। সৌদি আরব কালকেই, সরি, যখন বিক্ষোভ করবি তার কয়েক ঘন্টার মধ্যে এই যে হজ এজেন্সিগুলো না, এগুলো ব্ল্যাক লিস্ট করে দিবে। তারপর তোরা আর হজ বিজনেস করে টাকা কামাইতে পারবি না, পুটকি ভারী করতে পারবি না, কপালে দাগ ফালাইতে পারবি না, বুঝছিস? এটা হয়েছে পলিটিক্স। তোরা পলিটিক্স বুঝোস তো না, খালি তোদেরকে যে টিউন দিয়ে নাচায় তোরা ওই টিউনেই নাচোস। নাচতে থাক, নাচতে নাচাইতে দেখ। ইরান নিজের গোয়া মারছিল একবার, এখন আবার গোয়া মারার জন্য রেডি হচ্ছে। তোরাও রেডি হ। তোরা তো একবার মারছোস, এখন দেখ সেই হাইকোর্ট করে কতদূর ফেরত আনতে পারো। হাইকোর্ট করলে তার ফেরত আসে না, এটা তো আমরা সবাই জানি। যাই হোক, রোজার মধ্যে তোমরা বয়কট আমেরিকা করো। বয়কট আমেরিকা কিভাবে করবা? আমেরিকান টং না, সরি, ট্যাং এবং মেডজুল খাজুর এসেছে ইসরায়েল থেকে। সেই মেডজুল খাজুর খাইয়ে তোমরা বয়কট আমেরিকা করো, বয়কট ইসরায়েল করো। আমরা বসে বসে দেখি, মজা নেই, তোমাদের ঘিলুর দৌড়টা একটু দেখি। আমেরিকান অ্যাম্বাসেডর যখন মার্কেটে ঘুরে রোজার প্রথম দিন বলে যে সুন্দর মার্কেটে আমেরিকান প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, ওয়াও, তোমরা মেডজুল খেজুর ফ্রম প্যালেস্টাইন অথবা আজারবাইজান এগুলো দেখে খুশি হয়ে যাও, কিন্তু এটার অরিজিন কোথায় সেটা আবার জিজ্ঞেস করতে যায় না। তাহলে তোমাদের ওই যে আবেগে যে কেন্দ্রে কুটে ভাসিয়ে ফেলছে, ওই কাপড়গুলো থাকবে না, বুঝতে পারছো? আমেরিকান খেজুর খাইতেছো মেডজুল, ওফ, বাঙ্গুচোদনাদের বুদ্ধি আর ভালো লাগে না। নিজের জাত এরকম, মানে আমি তো বাঙালি ভাই, আমার নিজের জাত যদি এত ভোগচোদ হয়, সহ্য করা যায় না আসলে। মানে গা কিরকির করে এদের সাথে লাইফ, সরি, দুনিয়া শেয়ার করতে হয় বলে। অসহ্যকর, পিওর।